কলেজের ছাত্র শিক্ষক সবারই খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। আমি সত্যি তোকে মিস করবো রে। আমিও। তোর ঢাকা যাওয়ার ডিসিশনটা আমি খুশি হয়েছি। পৌঁছে চিঠি দিস। তুহিন, তোমার বন্ধু গগন আমাকে সবই জানিয়েছে। জীবন থেকে পালিয়ে ফেরার নাম জীবন নয়। জীবন তো থেমে থাকার নয়, এটি যে বহতা নদীর মতো, একে থামতে দিতে নেই। ফেরারি মন পার্থিব সবকিছু থেকে দূরে থাকে ঠিকই, তবে তাতে স্বস্তি মেলে না। আমরা সবাই জানি ক্যান্সার একটি মারাত্মক রোগ। বর্তমান পৃথিবীতে নানা ধরনের রোগের মধ্যে ক্যান্সারই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। যে কোনো রোগ প্রাথমিক অবস্থায় যদি ধরা না পড়ে, তাহলে ভবিষ্যতে তা অত্যন্ত জটিল ও মারাত্মক হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও তার হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা না পড়ে, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। যেহেতু ল্যাবে রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে ক্যান্সারের ওষুধ বের করা এখনো পুরোপুরি সম্ভব হয়নি, তাই বর্তমানে গাছগাছড়া থেকে ওষুধ পাওয়ার জন্য চেষ্টা চলছে নানা দেশে। এই একই উদ্দেশ্য নিয়ে আমি ভাবছি টগর গাছটা নিয়ে কাজ আরম্ভ করব এবং তুহিন, জি স্যার, এই প্ল্যান অনুযায়ী আমরা কাজ শুরু করব। হ্যাঁ জি স্যার। তাহলে দু একদিনের মধ্যে কাজ শুরু করা যায়, কি বলো? ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। তৃষার থিসিস জমা দিতে নাকি আরো সপ্তাহ দুয়েক সময় বেশি লেগে যাবে। এমনিতেই আমাদের এমএসসি পাশ করতে 2 বছর সময় বেশি লেগে গেল। তৃষার আর কি, বড় লোক বাপ মার একমাত্র মেয়ে। রেজাল্ট দেড় দিবার হলে ওর তো কোনো অসুবিধা নেই, ওর তো চাকরি না করলেও চলবে। হ্যাঁ, আর মনোবিজ্ঞানের ভূমিকা অবশ্যই না হলে। জানো কি বিপদে পড়েছিলাম? কিসের বিপদ? সে কখন থেকে বাইরে গাড়ি থামিয়ে বসে, ভাবলাম তা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। ওমা গাড়ি বারান্দা এসে থেকে তাদের গাড়ি। তা চলে যেতে পারতে। আরে সেই জন্য তো আসতে পারলাম না। আমি এলে তুমি কি বলতে? কিছু একটা বানিয়ে বলতাম। এ ব্যাপারে তুমি যে কত পারদর্শী তা তো আমার অজানা নেই। মনে নেই সেবার তোমার এক বন্ধুর কাছে আমার পরিচয় দিতে গিয়ে ও কি কাণ্ডটাই না বাকি। চুপ করে বসো তো, আমি চা চড়িয়ে দিচ্ছি। কি ব্যাপার? কম্বল, বালিশ? হ্যাঁ, রিঅ্যাকশনটা অবজার্ভ করতে হবে। এভাবে রাত জাগলে শরীর খারাপ করছে না? এছাড়া কোনো উপায় নেই। তুমি নিশ্চিত বিজ্ঞানের ছাত্রী, তুমি কাজ বুঝতে পারো।
আহা, রাত জায়গাটা তো শরীর সইতে হয়। আর সইতে সইতে সয়ে যাবে। জানোই তো, শরীরের নাম মহাশয়, যাহা সাহাবন তাহাই হয়। হয়েছে। শোনো, মা তোমাকে কালের কথা দিচ্ছে। হঠাৎ এই তলব? কালই জানতে পারবে। যথার্থ। কার চিঠি? তুষারের। কি লিখেছে? কেমন আছো? আছে ভালো, তো কিছু টাকার জন্য লিখেছে। কিন্তু মাসের শেষ, এই বাজার খরচের টাকা কটা ছাড়া তো আর কোনো টাকাই আমার হাতে নেই। হয়তো খুব অসুবিধায় পড়েছে, নইলে আমার তুষার তো বাজে খরচ করার ছেলে নয়। আর তুহিনকেই বা বলে কি করে? ও তো আজ সকালেই তোমার ওষুধের জন্য 200 টাকা দিল। ওষুধটা তো আনা নেই। না, তাহলে এক কাজ করো, ওই টাকাটা ওর জন্য পাঠিয়ে দাও। সামনে 2-4 দিন পরেই তো মাসের শেষ, পেনশনের টাকাটা পেয়ে গেলে তখন না হয় আমার ওষুধগুলো কিনে নেবে। ঠিক। মা, মা, এই যে আমি এখানে। এই যে মা, তুমি এখানে? কি রে, তুই এত তাড়াতাড়ি ফিরলি আজ? ইয়ে মানে আজকে রাতটা ল্যাবরেটরিতে থাকতে হবে, সেই কথাটাই জানাতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য চা নিয়ে আসি। ইয়ে মা, ওই বাবার ওষুধটা আনা হয়েছে তো? না মানে ওই তুলিপকে দিয়ে আনাবো ভেবেছিলাম। ও। তো ও যে সকালবেলা কখন পট করে বেরিয়ে গেল। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছে, আমি নিয়ে আসি। কি হলো, দাও। টাকাটা তোর বাবার কাছে। ও, আমি বলছিলাম কি বাবা, ওষুধগুলো না হয় 2-4 দিন পর। তার মানে? তুষারের চিঠি। চিঠি? কি আশ্চর্য, তোমরা আমাকে মা, কথাটা তো তুমি আমাকে বলতে পারতে। ওর মার কোনো দোষ নেই বাবা, আমি ওকে বলেছিলাম নে তোর টাকাটা। ঠিক আছে, টাকা লাগবে না, টাকা ওকে পাঠিয়ে দিও। আমার কাছে টাকা আছে, আমি খাতা টাকার টাকা পেয়েছি। ও, তাহলে অবশেষে খাতা দেখার টাকাটা তুমি পেলে। ভালো সময় পেয়েছো, নইলে ক্লাসে যাওয়া বন্ধ হয়ে যেত। হাসান স্যার বলে দিয়েছেন, যদি কেউ ডিসেক্টিং বক্স না নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে ঢোকে তাহলে ক্লাসে করতে দেবে। ইয়ে লীনা, লীনা, টাকাটা সামনের সপ্তাহে দিলে হয় না? কেন? তুমি তো বলেছিলে যে পরীক্ষার খাতা দেখার টাকাটা বলে দেবে। বলেছিলাম। আর কতদিন অন্য ইনস্ট্রুমেন্ট ধার করবো? না মানে সামনের সপ্তাহে বেতন পাচ্ছি তো, তা দিয়ে ইনস্ট্রুমেন্ট বক্স কিনতে কেমন? আমি আগেই বলেছিলাম আমার ইউনিভার্সিটিতে ভর্তি কাজ নেই। লীনা শোন, লীনা, লীনা শোন, শোন। বাবা, আসতে একটু দেরি হয়ে গেল। এসেছো বাবা, বসো। আমি একটু আসছি। মা কাছের কেন? এই কান্নাকে চেপে রাখার জন্যই তো মা সবসময় নিজেকে ব্যস্ত রাখে। তুমি তো আমার কিছু বলনি। তোমাকে অবশ্য বলা হয়নি, আমার এক বড় ভাই ছিল, আইসিতে খুব ভালো রেজাল্ট করলে অনেকটা মার পীড়াপিড়িতে বাবা ওকে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল। কিন্তু ঠিক তার পরের বছর একটা টেলিগ্রাম। কি হয়েছিল? বন্ধুর মোটর সাইকেলে করে হোস্টেলে ফিরছিল, পথে অ্যাক্সিডেন্ট। এই আঘাতে মা অনেকদিন মেন্টালি অসুস্থ ছিলেন, এখন অবশ্য অনেকটা কাটিয়ে উঠেছে। আজ আমার ভাইয়ার জন্মদিন। দাঁড়িয়ে কেন, বসো না বাবা।
আরে গগন তুই? আমার কোথায় ঢাকা যাচ্ছি না। তার মানে বিদেশে পাড়ি জমাচ্ছিস? চান্স পেয়েই মেরে দিবি না। পড়েছি ইতিহাস, তার উপর টেনে টুনে কোনো রকম একটা সেকেন্ড ক্লাস। বিদেশে যাওয়ার সম্বলটা কোথায় শুনি? মফস্বলের ছেলে মফস্বলে চলে যাবো ভাবছি। কিন্তু তোর এই খবরের কাগজ চাকরিটা কি হলো? পোষাচ্ছে না রে। তার চেয়ে বরং নিজের ঘরের খেয়ে শহরের কলেজটাতে মাস্টারি করবো, তাই ভালো। ভালোই তো। আমিও ভাবছি নিরিবিলি এমন একটা জায়গায় যদি পেতাম যেখানে অনেক রিসার্চ মেটেরিয়াল রয়েছে, কোনো ঝামেলা নেই, আমিও চলে যেতাম। শান্ত নিরিবিলি পরিবেশ অবশ্য ওখানে আছে, নেই শুধু তোর এই রিসার্চের সুযোগ। তাকে অ্যাডভেঞ্চার কর না, ওখানে একটা মাস্টারি নিয়ে ধীরে সুস্থে একটা রিসার্চ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবি। অ্যাডভেঞ্চার একটা করতাম, কিন্তু কিন্তু কি, ও এই শহরের চাকচিক্য যার যেমন ছিল তৃষা বুঝি যেতে চাইবে না? আরে না না না, তা না। এ ধরনের সিদ্ধান্তে হয়তো তৃষা কয়েক পা এগিয়ে থাকবে। আসলে ভাবছি আমার বাবা মা ভাই বোনদের কথা। বেশ অলৌকিক কিছু ভেবে ফেললাম এর মধ্যে আমরা। রাখো সব কথা, আসল কথাটা বল দেখি, বিয়েটা কি খেয়ে যেতে পারবো? বিয়ে যদি খেতেই চাও তাহলে এই ব্যাপারে তোমার নিজের একটু ইনিশিয়েটিভ নিতে হবে, বুঝলে? আমি তোর কথাই ভাবছিলাম, তোর সাহায্য আমার লাগবে। সাহায্য করার জন্য তো আমি এক পায়ে খাড়া, তো বলবি তো। মাস খানিক সময় অবশ্য হাতে আছে, এর মধ্যে তাহলে আমি কম ফাতে করে ওকে। আরে বাবা, তুমি? কেন রে, এত অবাক হচ্ছিস কেন? অবাক হব না, রোজ তো সন্ধে পার করে তারপর বাড়ি ফেরো। যাই বলো, কোম্পানি কিন্তু তোমাকে খুব খাটিয়ে নিচ্ছে। দেখেছ? হ্যাঁ, খালেক করে দিয়েছে। তুই বল কিছু খেয়ে নে, তোর মা কখন ফিরবে তার কিছু ঠিক। শোনো না, আমি চা খেয়ে এসছি। খেয়েছিস? আজ না একটা মজার কাণ্ড হয়েছে। আচ্ছা, ওই প্রফেসর রহমান, হ্যাঁ। তোমার সাথে পরিচয় করে দিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ মনে আছে। উনি না হঠাৎ করে আমাদের ল্যাবে এসে হাজির। আচ্ছা, তারপর সবাইকে এক জায়গায় জড়ো হতে বললেন। আমরা তো ভয়ে কাচুমাচু করতে করতে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর উনি কি বললেন জানো? বললেন, আজ বিকেল বেলায় আমার রুমে তোমাদের সবার চায়ের দাওয়াত। কেন হঠাৎ চায়ের দাওয়াত কেন? আমরাও তো প্রথমে সবাই ভেবে অবাক। অবশ্য বিকেলবেলা চা খেতে গিয়ে সবটা বোঝা গেল। কি ব্যাপার বলতো? আসলে তুহিন ভাই ওনার এক্সপেরিমেন্টে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়েছেন। আর স্যারের বিশ্বাস, এই রেজাল্ট নাকি ক্যান্সারের ট্রিটমেন্টে একটা নতুন দিগন্ত খুলে দেবে। তুহিনের সঙ্গে আমিও কথা বলতে দেখেছি। ছেলেটি সত্যি ব্রিলিয়েন্ট। আমার বিশ্বাস ও জীবনে শাইন করবে। তুই যা, হাত মুখ থেকে কিছু খেয়ে নে। যাই। আজকে পেপারটা কোথায় গেল? ইয়ে খালেক, খালেক। তুমি? খুব আলোচনা হচ্ছিল বুঝি? দেখো, আড়ি পেতে কথা শোনা আমি মোটেও পছন্দ করি। আমিও পছন্দ করি না, একদম পছন্দ করি না। কিন্তু ওই আলোচনার ফ্লোটা নষ্ট করে দিলে খুব ভালো হতো কি? ভাগ্যিস প্রশংসা করা হচ্ছিল, তা না হলে। আরে তুহিন জি, কেমন আছো? জি ভালোই আছি। তৃষকে চা দিয়েছিস? এই তো মা, এক্ষুনি দেবো। তোর বাপি ফিরেছে? হ্যাঁ, একটু আগে ফিরেছে। এই যে, তা তোমার এত দেরি হলো যে? আর বলো না, এই থাইল্যান্ড থেকে একটা ট্রেড ডেলিগেশন এসেছিল। হ্যাঁ, ওরা এসেছে আমাদের নিটিং সেন্টারটা দেখতে। আমাদের মেয়েদের কাজকর্ম দেখে তো হাইলি ইমপ্রেসড। জানো, মিনিস্ট্রি থেকে আজ আমার একটা সুখবর এসেছে। তোমাকে কিন্তু বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ মা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার চা পাঠিয়ে দিচ্ছি। আমার সুখবরটা শোনার জন্য দেখি কেউই তোমরা ইন্টারেস্টেড নাও। আরে তা না, বসো, তোমার সুখবরটা শুনি। ওই যে গভর্নমেন্ট থেকে আমার ওয়েস্ট জার্মানিতে যাবার কথা ছিল না, ওইটার ফাইনাল ডিসিশন হয়ে গেল। রিয়েলি? ও মা, ওরা রাজি হয়েছে? তো কবে নাগাদ তো ওদের দেওয়া হবে? এই নানা রকম ফর্মালিটিজ আছে, তো সব শেষ হতে হতে আগামী বছরের মাঝামাঝি। ভেরি গুড, সত্যি একটা ভালো খবর। তুমি তৃষা, ওই দাদাগুলো বার করো না, কাজটা সেরে ফেলি। ঠিক আছে, চলো। এই যে শুনছো, বসো।
আমি কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কিসের ডিসিশন? এই ছেলেকে হাতছাড়া করা যায় না। আমি তো জানি ছেলেকে তুমি ভালোবাসো, আর দিশার সঙ্গে সব দিক থেকে মানাবেও ভালো। আমার তো ইচ্ছে, কিন্তু কিন্তু কি? ওদের সংসারটা যে বড় বড় তো কি হয়েছে? দিশার কষ্ট। দিশার কোনো কষ্ট হবে না। ও সব কিছুর সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। কষ্ট যদি হয় সে তোমার হবে, তুমি আপত্তি করো না। বিয়ের পর তুমি তো তোমারই ছেলে হবে, তখন তোমার খুশি মতো ওদের গড়িয়ে নিও। ওই যে এসে গেছে। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আরে আর বলো কেন, পথে দিলদারের সঙ্গে দেখা। আর আমি এদিকে চিন্তায় মরে যাচ্ছি। হ্যাঁ, চিন্তায় মরে যাচ্ছি। চিন্তা করলে কি হবে, সে তো জোর করে একেবারে আমাকে বাসায় নিয়ে গেল, না গিয়ে পারলাম না। চা খাবে? চা না থাক, তার চেয়ে কিছু জরুরি কথা বলা যায়। আচ্ছা, সেদিন গগন আমাদের বাসায় এসেছিল, আজ আবার আসার কথা, বলে গেল ওই তুহিনের বিয়ের কথাটা। এই ব্যাপারে তো আমরা কোনো ভাবনা চিন্তাই করিনি। তুমি লীনাকে বলেছো তো? হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ রে, খোঁজ খবর কিছু নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, বাবা কি করে, কোথায় থাকে, এই সমস্ত খোঁজ খবর কিছু নিতে পেরেছিস ঠিক মতো? হ্যাঁ, এসব খবর গগনি তো দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, বাপ মার একমাত্র মেয়ে, বেশ বড় লোক, ধানমন্ডিতে নিজেদের বাড়ি আছে। এইসবের চেয়ে বড় কথা হলো ভাইজান, মেয়েটির স্বভাব চরিত্র কেমন সে কথা তো জানা দরকার। ঠিক ফুপু, আমি যতদূর জেনেছি আমার তো মনে হয় খুব ভালো হবে। সবাই ওর প্রশংসা করলো। তোরা যত যাই বলিস বাপু, আমার কিন্তু ভয় করছে। একে তো বড় লোকের মেয়ে, তার উপর একমাত্র মেয়ে। আরে তুহিনের মা, তুহিন তো আমাদের বুদ্ধিমান ছেলে। সে যখন নিজে পছন্দ করেছে তখন আমাদের আর অমত করা উচিত না। আরে তুই এসো এসো এসো, মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। আমি খুব খুশি হয়েছি। তুহিন, আমাদের রিসার্চ টিমে তাহলে একজন নতুন কর্মী পাওয়া যাবে, কি বল? সেদিন তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি বলে সত্যি আমি দুঃখিত। আমরা ভেবেছিলাম আপনি বোধহয় অসুস্থ, তাই। নো নো নো, আমি ভালো ছিলাম। তবে তবে কি স্যার? তবে না, মানে সেদিন 20 বছর পর ক্যাথরিনের একটা চিঠি পেলাম। উনি কি স্যার? হ্যাঁ, অ্যাকিউট আলসারে ভুগছে। এর মধ্যে বেশ কয়েকবার অপারেশনও হয়েছে। ও আমাকে একবার দেখতে চায়। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে এই তো সেদিনের কথা। ডিগ্রি করতে লন্ডনের ইম্পিরিয়াল কলেজে গেলাম। এক শীতের সন্ধ্যায় বাস স্টপেজে ক্যাথরিনের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। তারপর আমাদের বিয়ে হলো। বিয়ের পর ও নিজের ইচ্ছায়, প্রায় জোর করে ঢাকায় এলো। এদেশে এসে সে সব কিছুকে মেনে নিতে পারলো, শুধু আমার গবেষণার কাজকে সহজভাবে মেনে নিতে পারলো না। আমাকে ভুল বুঝে সে চলে গেল। কিন্তু ক্যাথরিনকে আমি তো এখনো প্রাণ দিয়ে ভালোবাসি। আই এম সরি, আমি বোধহয় ইমোশনাল হয়ে পড়েছিলাম। না, না, না। বসো 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 বসো। আমার বিশ্বাস তোমরা তোমরা একজন আরেকজনকে বুঝতে পারবে। তৃষা, জি স্যার। আমি তোমার শিক্ষক হিসেবে আশা করব তুহিনের গবেষণার তুমি সোর্স অফ ইন্সপিরেশন হবে। আমরা তাহলে আসি স্যার। হ্যাঁ, স্যার আসি। আচ্ছা। সুমি, আমি কিন্তু তোর উপর খুব রাগ করেছি। আই এম রিয়েলি সরি। আমার হাঁপানিটা সেদিন হঠাৎ করে বেড়ে যাওয়ায়
অনেক চেষ্টা করেও শেষ অবধি যেতে পারিনি। ও ইউ আর রিয়েলি লাকি। স্যার, তৃষাকে নিয়ে আমাদের বাসায় আসবেন। আচ্ছা, স্যারের কাছে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, স্যার ডেকে পাঠিয়েছেন। ও, আসি। হ্যাঁ, আচ্ছা। শোনো, সুমি কিন্তু তোমাকে ভীষণ পছন্দ করে। তাই বুঝি? সাহেব, চলুন। ওঠো না। এই, ওঠো তো। ওঠো, তোমার চা নিয়ে এসছি। দাও। চিনি হয়েছে? হ্যাঁ, ইয়ে শোনো, তোমার তোমার ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো বললাম কি? কাল থেকে পুরো দমে ল্যাবে কাজ শুরু করে দাও। বললাম তুমি বিয়ের পর গবেষণা ঢিলেমি দেবে আর সেজন্য স্যার আমাকে রেসপন্সিবল করবে, সেটা কিন্তু আমি হতে দিতে রাজি না। ওহো, তা আপনার ব্যাপারটা কি শুনি? আমি অনতি বিলম্বেই তোমার সঙ্গে কাজে যোগ দেব, তবে তার আগে আমার ঘর সংসারটাকে একটু গুছিয়ে নিতে চাই। ও, ঘর সংসার গুছিয়ে নেবেন? আসসালামু আলাইকুম। আরে গগন যে, এসো এসো এসো, বসো। কেমন আছো? জি ভালো। হ্যাঁ, আপনার শরীর কেমন? আর এই বয়সে থাকা বাবা। ঠিক আছে, তুমি বসো। এ তুহিন, গগন এসেছে। বসো বাবা। হ্যাঁ, ও আসছে। আরে তুই, খুব যে ডুব মারলি? কোথায় ডুব মারলাম? বস বস বস। আমি তো ভাবলাম তুই বুঝি সেই হোম সুইট হোমে চলে গেছে। সে কি করে হয়? তোদের না বলে আমি চলে যাব নাকি? আসসালামু আলাইকুম রহমান ভাই। এসো এসো। ঘিন্নি বেশে বেশ লাগছে কিন্তু আপনাকে। তাই বুঝি? হ্যাঁ, সত্যি ভাবে তাই। বসুন বসুন। বস। ও হ্যাঁ, আমি কিন্তু বিয়ের ছবিগুলো নিয়ে এসেছি। তাই কই দেখি। প্রত্যেকটা ছবি বিউটিফুল এসছে। চা খা। হ্যাঁ, বললাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখি। দেখো, বিয়ের পর মেয়েদের উপর বাপ মায়ের দাবিকে রাখের মতো থাকে? থাকবে না কেন? নিশ্চয়ই থাকতে হবে। থাকবে, কিন্তু স্থানকালের পরিবর্তনের সাথে সাথে সে দাবির রূপ যে পাল্টায় সেটা তো স্বীকার করবে। দেখো, আমি ওর মা। ওর যে ওখানে কত কষ্ট হচ্ছে তার আমি যত বুঝি, তুমি তার কি বুঝো? ও মুখ ফুটে কিছু না বললে কি হবে? আমি সব বুঝতে পারি। তাছাড়া তুমি তো বলেছিলে বিয়ের পর ওদের এখানেই রাখা হবে। আহা, ওদের তো এখানে এসে থাকার ইচ্ছে থাকতে হবে নাকি? তুমি তো তুহিনকে ভালো মতো কিছু বললেই না। সব কথা কি বলার প্রয়োজন হয় তৃষার মা? অনেক কিছু আপনা থেকেই বলে দেয়। ঠিক আছে, তুমি যখন বলছো আদরে এলে না হয় বলবো। আরে এই যে তৃষা, কিন্তু কই রে, কলিং বেলের আওয়াজ পেলাম না তো। কই, দরজা তো খোলাই ছিল। ও, এ তোমার বাহারের কাজ। নিশ্চয়ই দরজা খোলা রেখে বাইরে কোথাও বসে গল্প করছে। হ্যাঁ রে, তুই একা? তুহিন এলো না? ও একটু লাইব্রেরিতে গেছে, এক্ষুনি এসে পড়বে। আমরা আবার একটু পরে স্টেশনে যাব। কেন রে? ওর বোন হেনার আসছে। ও হেনার বর ওই আমেরিকাতে এমএস করার জন্য একটা স্কলারশিপ পেয়েছে। এই মাসের শেষের দিকে চলে যাবে। জানো মা, ওদের ছোট্ট মেয়েটাকে না ওদের কাছে রেখে যাবে। সে কি রে, ওরটুকুন মেয়ে তোরা কেমন করে রাখবি? ওমা, কি করবে? হেনার হাজবেন্ড যে স্কলারশিপ পেয়েছে তাতে একা থাকাটাই মুশকিল। তার উপর হেনা যাচ্ছে। এখন যদি বাচ্চাটাকে নিয়ে যায় তাহলে তো ওদের খুব অসুবিধে হবে। কিন্তু তোদের যে কষ্ট হবে। মা, একটু না হয় হলোই। তাছাড়া শোনো না, ওই হেনার মেয়ে মনিয়া, ও তো জন্মের পর থেকে আমার শাশুড়ির কাছে ছিল। হেনার যখন বিয়ে হয় ও মাত্র ক্লাস 9 পড়তো। তারপরে বাচ্চাটাকে আমার শাশুড়ির কাছে রেখে রেখে ও বিয়ে পাশ করেছে। হ্যাঁ, ইয়ে রেবেকা, আজকের পেপারটা কি তুমি দিয়েছো? আমার ঘরে।
প্লিজ এনে দাও না। দিচ্ছি। তৃষা, তোর মার মনটা আজ বিশেষ ভালো নেই। ও চায়। বাবা, মা যা চায় তা হবার নয়। আমি শুনেছি তুহিনও বুঝতে পেরেছে। বাবা, তুহিন ওর বাবা মা ভাই বোনকে খুব বেশি ভালোবাসে। ওদের থেকে আলাদা থাকার কথা ও কল্পনাও করতে পারে না। তুমি যেন আবার ওকে কিছু বলতে যেও না, ও খুব দুঃখ পাবে। বুঝতে পারছি মা। বেশ, তোরা যা চাস তাই হবে। মুনিয়া, তোমার আম্মুরা তো কাল চলে যাবে, তাই না? আমি তো জানি, আম্মু আমাকে বলেছে আম্মু বিদেশ থেকে আমার জন্য অনেক খেলনা আনবে। তো তোমার আম্মুরা তো ওখানে অনেক দিন থাকবে, তুমি আমার কাছে ততদিন থাকতে পারবে তো? থাকবো। আম্মু বলেছে তুমি আমাকে অনেক লজেন্স দিবি, চুইংগাম দিবি আর অনেক গল্প শোনাবে। তোমার আম্মু ঠিকই বলেছে। তুমি রোজ রাতে যখন ঘুমোতে যাবে আমি তোমাকে একটা করে গল্প শোনাবো। আচ্ছা, একটা গল্প বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি বলছি। সুখী রাজকুমারের গল্প শুনবে? শুনবো। এক দেশে এক সুখী রাজকুমার ছিল। সবাই তাকে খুব ভালোবাসত। তাই সে দেশের লোকেরা ঠিক করলো সুখী রাজকুমারের একটা স্ট্যাচু বানিয়ে ওরা শহরের মাঝখানে একটা উঁচু বেদির উপরে দাঁড় করিয়ে রাখবে। তো সেই সুখী রাজকুমারের সারা গা সোনার পাত দিয়ে মোড়ানো ছিল। দেখতে খুব সুন্দর, তাই না? দেখতে খুব সুন্দর ছিল। একদিন একটা দোয়েল পাখি উড়তে উড়তে সে শহরের উপর দিয়ে যাচ্ছিল। যখন সে শহরের উপর এসে পৌঁছালো তখন দোয়েল পাখি খুব ক্লান্ত। ভাবলো আমি এই শহরের কোথাও একটু বিশ্রাম নিয়ে নেব। হঠাৎ তার চোখে পড়ল সুখী রাজকুমারের মূর্তিটাকে। ভাবি, এসো। সত্যি ভাবি, তুমি এই কদিনই মুনিয়ার সাথে এত ভাব করে ফেলেছো, ভাবতেই আমার অবাক লাগছে। এবার আমি নিশ্চিন্তে একটা বছর বিদেশে কাটাতে পারবো। হ্যাঁ না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার মেয়ের কোনো অযত্ন হবে। সত্যি সত্যি। ভাবি, কি ব্যাপার? হ্যাঁ না, কিছু বলবে? মানে কত সংকোচ করছো কেন, বলো না। তুমি যদি ভাইয়াকে না বলো তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়াকে আমি বলবো না। কি? এখানে কিছু টাকা আছে, এটা মুনিয়ার জন্য তুমি রেখে দাও। না ভাবি প্লিজ, তুমি না বলো না, এটা তোমার কাছে আমার আবদার। এই বাজারে একটা বাচ্চাকে মানুষ করতে হলে কত টাকা খরচ তা বুঝে আমি জানি না। নাও ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি টাকাটা রাখবো, হলো তো? লীনা, লীনা। যাই ভাইয়া। এই শোন তো। কি রে, এত সারের মতো চেঁচাচ্ছিস কেন? আই চপ। লীনা, এক কাপ চা দে না। এখন বুঝি চা খাবার সময়? কটা বাজে খেয়াল আছে? ভাত খাবি না? তোরা সবাই খেয়েছিস? হ্যাঁ, সবার খাওয়া শেষ। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই যা। তাই একটু খিদে খিদে লাগছে। তৃষা, তৃষা। কি ব্যাপার, ডাকছিলি কেন? সরি, সিগারেটের প্যাকেটের ম্যাচটা কোথায় রেখেছো? দাঁড়া দিচ্ছি। তাই না? আচ্ছা তৃষা, কি? ঐশ্বর্যে লালিত এমন একজনকে দিন আনতে পান্তা ফুরায় এমন
টানাপোড়েনের মধ্যে ফেলে দিলে কি হবে বলতো? কি হবে? তার বোধোদয় হবে। 9 কোটি লোকের ভেতর 5% লোকের মতো গা বাঁচিয়ে থেকে এতদিন যে সুখে ছিল, তার খেসারত দিতে গিয়ে কি কষ্ট সেটা বুঝতে পারবে। সত্যি করে বলতো, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি জেনে শুনে বেশ করেছি পান। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো কি ব্যাপার, অত হেয়ালি করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? না মানে তোমার খুব অসুবিধা হচ্ছে, এই ফিলিংসটা আমাকে রীতিমতো তাড়া দিচ্ছি, তাই না? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? তোমার কি মনে হয়? তোমার ইদানিং কালের কথাবার্তা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। তার মানে? তুমি আমাকে জটিল করে ভাবছো বলে আমার সুখ, আমার আনন্দকে তুমি কেন গভীরভাবে অনুভব করতে পারছো না? পারছি গো, পারছি পারছি পারছি। তবে কি যাচাই করতে চাচ্ছ? ঠিক আছে, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি তোমাকে বিপদে ফেলবো বলে দিচ্ছি। এমনিতে বিপদে পড়ে আছি। তার মানে? স্কলারশিপে ফেলোশিপ নয় তো? স্যার খুব খুশি হননি, আমাকে ভীষণ অবিবেচক ভাবছেন। অবিবেচক ভাবাটা কি খুব অন্যায় হয়েছে? বাহ বাহ বাহ, দোষটা যে খুব আমার ঘাড়ের উপর চাপে দিতে যাচ্ছে বলো। নিজে ইচ্ছে করে গিন্নি বান্নি হতে যাচ্ছেন। কোথায় আমি তোমাকে নিয়ে চিন্তা করলাম তোমাকে বিজ্ঞানী মেরি কুরি বানাবো, আর তুমি কিনা। আহা, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। তোমার কাছে কেবল 1টি বছর চেয়েছি, এর মধ্যে আমার বিজ্ঞানী পিয়ারি কুরি না হয় একাই গবেষণার কাজটি চালিয়ে যাক। এই নাও তোমার পান। দাও। আচ্ছা, তুহিনটা একটু রাত করে বাড়ি ফেরে কেন বলো তো? ও তো আজকাল প্রায় রাত করে বাড়ি ফেরে। ও ল্যাবে কি একটা নতুন কাজ হাতে নিয়েছে। ও না ফেরা পর্যন্ত বৌমা খায় না, অথচ ওর শরীরটা খারাপ। হ্যাঁ, আচ্ছা, বিয়ের পর বেআই বেআইন তো একবারও এই বাড়িতে এলো না। হয়তো সময় করে উঠতে পারেননি। হবে হয়তো। মুনিয়াটা কোথায়, ঘুমিয়েছে? না, ও কি এত সহজে ঘুমায়? ও তো বৌমা আবার গল্প শুনে শুনে ঘুম পাড়াচ্ছে নাকি? দোয়েল জিজ্ঞেস করলো, সুখী রাজকুমার তুমি কাঁদছো কেন? সুখী রাজকুমার বলল, আমি দূরে, অনেক দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি, আর সেই কুঁড়ে ঘরে একটা মেয়ে রানীর বান্ধবীর জন্য একটা পোশাক তৈরি করছে। রাজকুমার বলল, দোয়েল, আমার তলোয়ারের বাটে যে রুবি পাথরটা আছে, তুমি কি ওদের দিয়ে এসো না, মেয়েটা খিদে ভীষণ কাঁদছে। দোয়েল বলল, ভাবি মুনিয়া ঘুমালো? তোমার ধৈর্য আছে বলতে হবে ভাবি, সে কখন থেকে মুনিয়া তোমাকে জ্বালাচ্ছে, তুমি যদি একটিবার রাখতে। ওমা, রাগ করবো কেন? ও ছেলে মানুষ না? তবে কি জানো ভাবি, তোমার এই ধৈর্য কিন্তু অদূর ভবিষ্যতে কাজে দেবে। ও মা, তুইও দেখছি তোর ভাইয়ের মতো আজকাল হেয়ালি করে কথা বলিস। তুমি নিজে তো আর কিছু জানালে না, তাই হেয়ালির আশ্রয় নিয়ে যদি কিছু জানা যায়। ভাবি, কি নামটা কিন্তু আমি রাখবো। ওমা, কিসের নাম? নাকা। ছেলে হলে রাখবো মিথুন, আর মেয়ে হলে নিশি। একটু জমাচ্ছিলাম, এসে গেল। বললাম ভাবি মনে থাকে না। কি ব্যাপার, আপনি দেরি করে ফেললে যে? ওই সুমিকে একটা এক্সপেরিমেন্ট বোঝাতে গিয়ে দেরি হয়ে গেল, ক্যান্টিনে খেয়ে নিয়েছি। সুমিকে কোথায় পেলে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, তুমি তো নিলে না। ফেলোশিপটা স্যার সুমিকে দিয়ে দিয়েছেন। একদিকে ভালোই হলো, ওরও খুব প্রয়োজন ছিল।
তাই বুঝি? হ্যাঁ, ভালোই তো হলো। হ্যাঁ। মামি দেখো দেখো আমি কি এঁকেছি। মামি মুনিয়া, 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 তুমি আঁকো, আমি পরে দেখবো, কেমন? দেখো না মামি। ও মা, এটা কার ছবি এঁকেছো? বারে তুমি তো বললে আমার একটা ভাইয়া মনি আসবে, তার ছবিতে এঁকেছি। তাই বুঝি? ও মা, তুমি কখন এলে? মুনিয়ার কাণ্ড। হ্যাঁ দুষ্টু, মামিকে একটু বিশ্রাম করতে দেবে না? বারে মামি তো বললো আমাকে একটা ছবি আঁকতে। কিন্তু সেই জন্য তো সঙ্গে সঙ্গে দেখাতে বলেনি। সুন্দর হলো কিনা দেখাবো না? ওরে বাবা, তুমি ওর সঙ্গে কথায় পারবে? মুনিয়া, যা তুমি আরেকটা ছবি আঁকি। হ্যাঁ তৃষা, তোমার উপর কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে। কেন, আমি কি করলাম? ঠিক করেছিলাম আমাদের সোনামণিটি আসার আগে কোনো প্রজেক্টে হাত দেবো না, তুমি তা হতে দিলে না। তুমি তো জানো গবেষণার ব্যাপারে আমি কতটা খ্যাপা হয়ে যাই। আরো খেপিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু এ ব্যাপারে খুব একটা নিঃস্বার্থ নই। আমি কি ভাবছি জানো? কি? আমাদের সোনামণিটা আসার আগে তুমি এমন একটা কিছু আবিষ্কার করে ফেলবে যার জন্য দেশে বিদেশে তোমার নাম হবে। সবাই বলবে সোনামণিটা তোমার জন্য ভাগ্য বয়ে এনেছে। ভাবি, তুমি আমাকে অনেক ফাঁকি দিয়েছো, আর নয়, আজ আমি তোমার ছবিটা আঁকবই। কত করে বললাম আমার একটা ছবি এঁকে দে না, ওনার নাকি সময় হয় না। এখন কেমন করে সময় হচ্ছে শুনি? কেমন করে হচ্ছে শুনবে? তা যদি জানতে চাও তাহলে একবার আমার রুমটা ঘুরে আসো গিয়ে, তাহলে বুঝতে পারবে। তোকে না কতদিন বলেছি আমার রুমটা একটু গুছিয়ে রাখতে, কোনোদিন কানে তুলেছিস? কাল মাত্র ভাবিকে বললাম, আর এরই মধ্যে রুমটাও একেবারে আমার মনের মতো করে সাজিয়ে রেখেছে। তার ছবি আঁকবো না তোকে আপনার ছবি আঁকবো নাকি? হ্যাঁ তুলি, দেখো আমাদের ভাবি ননদিনীতে খুব ভালো সম্পর্ক রয়েছে। তুমি কেন মিছে মিছে আমার প্রশংসা করে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছ? আমি কোনো মিথ্যে কথা বলিনি, যা সত্যিটাই বললাম। না, এঁকে দিলে আমার ছবি, ভারী একটা আর্টিস্ট। যাও এখান থেকে। উফ, দিলে তো ওকে শুধু শুধু রাগিয়ে। হ্যাঁ বলো। ইয়ে তুলি, কি সত্যি ছবি আঁকবে? কেন বিশ্বাস হচ্ছে না? এই যে খাতা পেন্সিল নিয়ে এসেছি। না মানে কতক্ষণ সময় লাগবে? ঘন্টাখানিক লাগবে। এখন আমি মানে জাস্ট তোমার স্কেচটা করবো। ঘন্টাখানেক? হ্যাঁ, বাকি কাজ রাতে করবো। ভাবি দেখো, আর যদি তুমি আমাকে সময় না দাও না, তাহলে আমি ভাববো যে বাড়ির আর সবার মতো তুমিও কিন্তু আমাকে ট্রিট করো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। বলো কোথায় বসতে হবে, কি করতে হবে? ও রাজি, ভেরি গুড। বসো, একটু 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 এদিকে সরে। এদিকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরকমই। আচ্ছা বলো তো, তুমি শিল্পী হলে কেন? কেন? আমি আমাদের সমাজের বিভেদের রূপটাকে ক্যানভাসে ধরে রাখতে চাই। বিভেদ? কিসের বিভেদ? কিসের বিভেদ? পথে বেরোলে দেখো না, মার্সিডিজ আর ঠেলা গাড়ি চলছে পাশাপাশি। অবাক হও না দেখে যে উচ্ছিষ্ট খাবারের জন্য ডাস্টবিনের সামনে কাক, কুকুর, ক্ষুধার্ত মানুষেরা কাড়াকাড়ি করে। কিংবা ধনীর দুলালদের বই, টিফিন বক্স এগুলি টেনে নিয়ে যায় তাদেরই সমবয়সী আরেকটি ছেলে বা কিশোর। এইসব ছবি, এইসব বৈষম্যের ছবি আমি ক্যানভাসে তুলে রেখে যাব আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। তাই আমি ছবি আঁকি ভাবি। লীনা, তুই মনিয়ার কাছে বস গে তো, যা, বৌমাকে খেতে পাঠিয়ে দে। আচ্ছা যা। ভাবি, মা তোমাকে খেতে ডাকছেন। দিনা, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। রোজ রোজ তোমার এই দেরিতে খাওয়া ঠিক হচ্ছে না ভাবি। কি ব্যাপার, আজ না তাড়াতাড়ি ফিরবে বলেছিলে? ও হ্যাঁ বলেছিলাম, মানে
কাজ করতে করতে সন্ধ্যে হয়ে গেল, সুমিও টের পায়নি। তাই সন্ধ্যাবেলা ও তো আর একা যেতে পারে না, তাই ওকে বাসায় পৌঁছে দিতে হলো। ওর মা তো না খেয়ে কিছুতেই ছাড়বে না, শেষ পর্যন্ত খেয়ে আসতে হলো। তুমি রাগ করনি তো? না, রাগ করবো কেন? খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। সুমিতা বেশ কাজের মেয়ে, বেশ ইন্টেলিজেন্ট, সবকিছু খুব তাড়াতাড়ি বুঝতে পারে। ও হ্যাঁ, ভালো কথা, ইয়ে ওই তোমার তোমার একটা অ্যাপ্রন ছিল না? আচ্ছা তো, ওটা তো তুমি আপাতত ব্যবহার করছো তাই না? না, ওটা তো পড়েই আছে। সুমি ল্যাবরেটরিতে অ্যাপ্রন ছাড়া আসে, তাছাড়া ওর যে অবস্থা, ওকে অ্যাপ্রন নিয়ে আসতে বলতেও পারে না। তোমার অ্যাপ্রনটা ওকে দিলে ভালোই হয়। বেশ তো, কাল নিয়ে যেও। আসতে পারি? কে? ও ভাবি, এসো এসো এসো। সত্যি ভাবি, তুমি যে কি কি আবার, রক্ত মাংসে গড়া অতি সাধারণ এক রমণ। মোটেও তা নয়, তুমি অসাধারণ, সব জানতা, অপূর্ব হৃদয়ের অধিকারিণী। ঠিক যে মুহূর্তে আমার চায়ের তেষ্টা তুঙ্গে, তখনই তুমি হাজির, হাতে চা ভর্তি পেহালা। না তুলিপ, এই কিন্তু তোমার ভারী অন্যায়। রাত জেগে জেগে আমার ছবি আঁকছো, তোমার শরীর খারাপ করবে না? মোটেও না, এই অভ্যেস আমার বরাবর। ভাইয়া ফিরেন এখন? না, তোমার মতো তোমার ভাইও রাত জেগে কাজ করা পছন্দ করে। ও কি বলে জানো, রাতে ল্যাবে আনডিস্টার্ব কাজ করা যায়। আসলেও কিন্তু তাই। কিন্তু জানো, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়। কোথায় এসে গেছে তোমার ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, অনেক রাত হয়ে গেল। ইয়ে, তুমি বুঝি চা খেয়ে রাত জাগার চেষ্টা করছিলে? না না, চা আমি খাইনি, তাহলে? তুলিপ খেয়েছে। তা এত রাতে ওর আবার চায়ের দরকার পড়লো কেন? রাত জেগে জেগে কাজ করছে তো, তা বানিয়ে দিয়েছিলাম। ও হো। হ্যাঁ তুলিপ, বাজারের পয়সা কিছু ফেরত আনিসনি? আবার ফেরত? তোমার লিস্ট অনুযায়ী জিনিসপত্র আনতে গিয়ে আমার পকেট থেকে আরো 20 টাকা গেছে। এই এতটুকুন 10টা কই মাছ থেকে কত দিয়ে নিয়ে এসছিস? 20 টাকা, বুঝতে পেরেছো? 20 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোরা কিরকম ছেলে বল দেখিনি, এই মাছ হওয়ার সময় একটু দামাদামি করতে পারিস না? মা, ঘরে থাকো, টের তো পাও না, জিনিসপত্রের দাম যে কোথায় উঠেছে তা বুঝতে পারো না তো? আমি জানি তুই কখনো দামাদামি করিস না, যা বলে তাই দিয়ে তুই নিয়ে আসিস। হ্যাঁ, বাজারে গিয়ে দেখো। কই অ্যাপ্রনটা পেলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু কাল নিলে হতো না? আমি ধুয়ে ধুয়ে ইস্ত্রি করে রাখতাম। আউট, সুমি করে নেবে এখন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। শোনো, কি? আমার না মাঝে মধ্যে খুব খারাপ লাগে। কেন? তোমাকে গবেষণার কাজে একটু সাহায্য করতে পারছি না। কি আর করা, সবসময় যা চাওয়া যায় তা তো আর পাওয়া যায় না। কিন্তু না পাওয়ার কষ্টটা তো পাওয়া যায়। এই নাও ভাবি, কমপ্লিট। এই ও মা, দেখি দেখি। বাবা, কি মুডটা ধরা গেছে তো? চমৎকার হয়েছে, খুব ইনোসেন্ট লাগছে। আসলে তুমি তো তাই। এই দেখো না, তুলিপ কি কাণ্ড করেছে। ও হ্যাঁ, ইয়ে, আমার ছবি। হ্যাঁ মানে আমার তো দেরি হয়ে যাচ্ছে বুঝলে, সুমি আবার অপেক্ষা করছে আমার জন্য। আপনারা যাও না তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। দাও দাও দাও, শিখি দাও। ভাবি, তোমার ছবি আঁকাটাকে ভাইয়া মনে হয় অ্যাপ্রিসিয়েট করতে পারেনি। না না তুলিপ, তুমি তোর ভাইয়াকে ভুল বুঝো না। ও আমাকে কাল রাতে বলে রেখেছিল সকালে উঠে ল্যাবে চলে যাবে, একটা নতুন এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। সবকিছুকে তুমি খুব সহজভাবে নিতে পারো, এইটাই তোমার সবচেয়ে বড় গুণ। আর তুমিও বোধহয় একটু বাড়িয়ে বললে। শরীরের দিকে একদম নজর দিচ্ছেন না। তুমি তো কম খাচ্ছ না।
আর একটা পিঠে দেবো? না, তোমার জন্য রাখি না? আমার জন্য আছে, মা তো দুজনের জন্যই দিয়েছেন। সেদিন মাকে বলেছিলাম পিঠেগুলো আপনি খুব পছন্দ করেছেন। খালা আমাকে কষ্ট দেওয়া উচিত হয়নি। শোনো, আমি একটু লাইব্রেরিতে রেফারেন্সের জন্য যাচ্ছি, হ্যাঁ? তুমি ততক্ষণ বিশ্রাম নিয়ে নাও, ফিরে এসে রাজগুলোকে কম্পাউন্ড ইঞ্জিনিয়ার করবো, কেমন? আরে তৃষা যে, কেমন আছিস? ভালো। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। ও কোথায়? তুহিন ভাই তো একটা রেফারেন্স একটা লাইব্রেরিতে গেছে। তোর এখনটার জন্য ধন্যবাদ। মিস্টার কেমন লাগছে? তুহিন ভাই খুব খাটিয়ে নিচ্ছে, তবে মিথ্যে বলবো না, ভালো লাগছে। তুহিন ভাই কি এতটা আত্মফুলান, ওর সাথে একসাথে কাজ না করলে বুঝতাম না। জানিস, আমার মনে হয় গবেষণার নেশা যেন ওকে অনেক কিছু ভুলিয়ে দিতে পারে। আপন জন খেতে কিছু বললি? হ্যাঁ, না কিছু না। শুনি, কাজ করতে করতে ও মাঝে মধ্যে খুব অসাবধান হয়ে পড়ে, একটু লক্ষ্য রাখিস। আচ্ছা, আমি এখন যাই। একটু বস না, তুই মেয়েটা এক্ষুনি এসে পড়বে। না থাক। আচ্ছা বৌমা, তুমি মাঝে মধ্যে তোমার বান্ধবীদের বাড়ি ঘুরে এলেও তো পারো। এভাবে সারাক্ষণ ঘরে থাকলে তোমার শরীর খারাপ করবে। কেন ফুপু? আমি তো ভালোই আছি। না না বৌমা, ওটা তুলো না, এই সময় তোমার ভারী জিনিস তোলা নিষেধ। তুলো না বৌমা। বাবা, আপনার চা। আহা বৌমা, তুমি আবার চা আনতে গেলে কেন? লিনাটা কোথায় গেছে? ও তো একটু লাইব্রেরিতে গেছে। ও, আসসালামু আলাইকুম দুলা ভাই। তোমরা থাক থাক। কেমন আছো? ভালো। তোমার মামি সালাম করো। আমার তুহিনের বউ। বাহ। হ্যাঁ রে কবির, তুই দেশে যাওয়ার সময় তো আমাকে বলিসনি মমিনার মাকে নিয়ে আসবি? না মানে বাবু, মানে আমি একদম জোর করে চলে এলাম। ভাগ্নের বিয়ে হলো, বিয়েতে তো এলোই না। বৌমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। এসেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। আমি মেসে আমার জিনিস রেখেছি। ঠিক আছে, যা, আবার রাতে এখানে খাস। শোনো, আসার সময় এক বিড়ে পান এনো, আমার পান ফুরিয়ে গেছে। কিন্তু রাতে তো আমি মেসে থাকবো। কেন? এখানে জায়গা হবে না? আসতে বলো। আমি আসি। আরে ইয়ে, আপনারা কখন এলেন? এই তো কিছুক্ষণ হলো। তুহিন বাবাজি তো আমাদের কথা ভুলেই গেছে। আরে না না, নানির কবর জিয়ারত করতেও তো 2-1 দিন নানি বাড়িতে যেতে হয়। হ্যাঁ, ইচ্ছে তো হয়, মানে ঠিক যাওয়া হয়ে ওঠে না। এই নাও তোমার ব্যাগ, আমি যাই। হ্যাঁ, কোথায়? একটু মেস থেকে ঘুরে আসি বাবা। ইয়ে মা, এই মামি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুই যা, হাত মুখ ধুয়ে নে, কিছু খাগে। সারাদিন তো কিছু খাসনি বাবা। ও মুনিয়া, তোমার নানিকে ভেতরে নিয়ে যাও। চলো। আমার ভাইয়ের কাণ্ডটা দেখেছো? বলা নেই কওয়া নেই, হুট করে বউকে নিয়ে এসে হাজির। বাড়তি লোকের জায়গা হবে বাসায়? সেই যখন গেছে তখন আর কি করবে? আমার ভাইয়ের বউকে তো আমি চিনি। পান থেকে চুন খসলে গ্রামে গিয়ে 1000টা বদনাম ছড়াবে। এই শোনো না, এই যে তুমি এখন রেডি হনি? 6টার সময় ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। শোনো, আজ থাক কেমন, মামা মামি এসেছে, নাস্তা টাস্তা বানাতে হবে না? শেষ পর্যন্ত আমার দোষ দিও না কিন্তু, বলে রাখলাম আমি আমার কাজ শেষ না করে চলে এসেছি। ঠিক আছে, চাটা খাও, তারপর না আবার গেলে। এই শোনো, তোমার ওই 3rd কম্পাউন্ড আইসোলেট করার কাজ কত হলো? আর কদিন লাগবে? এখনো শেষ হয়নি। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি রান্না করতে চাটা নিয়ে আসি। বুবুজান, কিছু বলবে? মানে কথাটা বলতে ঠিক সাহস হচ্ছে না। আপনি আবার কি মনে করেন? তবে না বললেও নয়। আপনি নিশ্চয়ই আজকালকার মেয়েদের মতো আল্লাহ খোদাকে ভুলে যাননি। আল্লাহ খোদাকে ভুলে যাবো কেন? আপনার এই ব্যাপারে নজর দেওয়া উচিত ছিল। আমি তো মমিনের বাবার কাছে খবরটা শুনেই ইমাম সাহেবের কাছ থেকে একটা তাবিজ জোগাড় করে এনেছিলাম। কিন্তু বৌমাকে দেখা অবধি কথাটা আপনাকে বলতে পর্যন্ত সাহস পাচ্ছি।
বুবু যান, আমরা হলাম কি মুরব্বী মানুষ, এই পোলাপানের ভুল চুক তো একটু ধরিয়ে দেওয়া উচিত। তা তুমি যখন সঙ্গে করে এনেছো, বৌমাকে বললেই ও হাতে বা গলায় লাগাবে। ঠিক আছে, আমি বৌমাকে দেখে দিচ্ছি, তুমি নিজে হাতে পরিয়ে দাও। বৌমা, বৌমা, এদিকে এসো তো মা। জি মা, আমাকে দেখেছেন? হ্যাঁ মা, তোমার মামি তোমার জন্য একটা ভালো তাবিজ এনেছেন। এসো মা এসো, আমি নিজ হাতে পরিয়ে দিই। হ্যাঁ এসো। এই সময় বুঝলে, এই শরীরে আল্লাহ খোদার নাম নিয়ে চলাফেরা করাটা উচিত, বুঝলে? তাতে বালা মুসিবত সব দূর হয়ে যায়। ভাবি, ভাবি দেখো কে এসেছে। আসুন আসুন। ও মা, বিয়া সাহেবা, আমার কি সৌভাগ্য। আসুন আসুন, বসুন। এতদিন পরে বুঝি মনে পড়লো? একদম সময় পাই না, সোশ্যাল ওয়ার্ক নিয়ে সারা দিন ব্যস্ত থাকতে হয়। আমাদের সমাজের জন্য কত কি যে কাজ করার আছে, আপনাকে কি বলবো বেয়ান। আপনারা হলেন শিক্ষিতা মহিলা, আপনারাই তো দেশের সেবা করবেন। আমরা নিজেদের ঘর সংসারের কাজ করেই তো সারা জীবন কাটিয়ে দিলাম। উনি কে? ওকে তো আমার ছোট ভাইয়ের স্ত্রী। উনি এখানে থাকেন নাকি? না, বেড়াতে এসেছেন। একই চারা হয়েছে তোর? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস নাকি? কেন মা, আমি তো ভালোই আছি। মা, বাবা আসেনি যে? আসবে কি, সারা দিন অফিসে কাজ নিয়ে ব্যস্ত। তা তোদের কাজের ছেলে টেলে কাউকে একটু পাঠাতো, গাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসুক। ছোট গাড়িটা আনলাম, তা আবার গলির মোড়ে রেখে আসতে হলো। মা, রিক্সা তো দিব্যি এখানে ঢুকতে পারে। কই, তোদের কাজের ছেলেটাকে পাঠা। বেয়ান সাহেবা, আমাদের কাজের ছেলে তো মানে ও একটু বাজারে গেছে, তোমাদের জামাই এক্ষুনি এসে পড়বে, ও আসলে আমি পাঠিয়ে দেবো। মা, মা তোমরা গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসি। না, আমি চা খেয়ে এসেছি। মামি মামি, আমার লেখাও শেষ, দুধ খাওয়াও শেষ। তুমি একটা লক্ষ্মী মেয়ে, যাও এখন খেলোকে যাও। খালি তাবিজ নিলেই চলবে না, ডাক্তারও দেখাতে হবে। ডাক্তার দেখানো হবে না? তোমাকে কে বললো মা? আপনারা এই বাসায় এতজন থাকেন কি করে? এই কোনো মতে চলে যায় আর কি। সেদিন এক সেমিনারে তুহিনদের ভিসির সঙ্গে দেখা, অনেকক্ষণ আলাপ হলো। ভাবলাম যে তুহিনদের বাসার কথাটা বলি। ওমা, মাঝখানে এক ভদ্রলোক এসে মাঝখানে ইন্টারাপ্ট করলেন। বলতে পারোনি, ভালোই হয়েছে। তুহিন এই ধরনের সুপারিশ মোটেই পছন্দ করে না। ভালো পরিবেশে ভালোভাবে থাকতে চাওয়াটাই তো সুস্থ মানুষের লক্ষণ। যে ওই ড্রাইভার এই খাবারগুলো দিল। তুহিন, জি তোমার সাথে আমার একটু কথা আছে। জি, মানে এখনই বলবেন? না, বাসায় এসো। মানে আমার তো এখন রাত দিন কাজ, সময় পাবো না। তৃষাকে কোন ডাক্তার দেখানো হচ্ছে? জি ওই মানে পাড়ার একজন ভালো ডাক্তার আছে, ওনাকে দেখাচ্ছি। আমার তো মনে হয় ডক্টর সুলতানাকে দেখানোই ভালো। ও। শি ইজ দ্য বেস্ট। তুমি বললে অবশ্য আমি এক্ষুনি টেলিফোন করে দিতে পারি। মা এ বাড়িতে টেলিফোন নেই। এই একটা এসেনশিয়াল জিনিস। এই টেলিফোন না থাকার জন্য আমি তোদের কোনো খোঁজ খবর রাখতে পারি না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে চা দিচ্ছি। মাকে চা দিয়েছো? না, আমি চা খেয়ে এসেছি। তাছাড়া গলির মোড় থেকে তোমাদের বাসায় আসা পর্যন্ত রাস্তার আশেপাশে যা দেখলাম, তাতে আমার ভীষণ বমি বমি লাগছে। আজ না হয় আমি যাই। ব্যান সাহেবা, আমি কিন্তু কয়েকদিনের মধ্যে এসে তৃষাকে আমার ওখানে নিয়ে যাব। আসি। ডাক্তারের কাছে যাবে না? না, যাবো না। সুমি, কলেজে লেকচারারশিপটা নেওয়ার ব্যাপারে কি ঠিক করলে? যদিও আমি চাই তুমি এখানে কাজ করো, তবু তোমার নিজের দিকটাও দেখতে হবে। আমি ডিসিশন নিয়েছি। কি? লেকচারারশিপটা আমি নিচ্ছি না। কিন্তু এখানে তুমি যা পাচ্ছ তাতে তোমাদের... আমি জানি টাকার আমাদের খুব দরকার, কিন্তু টাকাটাই তো সব নয়।
সুমি, পেট্রোলিয়াম ইথারের 60-40 রেশিওটা ফাইলে লেখা রয়েছে, একটু দেখো তো। দেখছি। আজ বিকেল 5:30টায় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট। মনে থাকে যেন, তৃষা। কই দিলে না? দিচ্ছি। বুবুজানের মাথায় এই বয়সে কত চুল! দেখো তো নানু ভাই, আমার মাথায় পাকা চুল আছে কি? মাথাটা গরম হয়ে আছে, কেউ বুঝি একটু তেল পানি দিতে সময় পায় না। বৌমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু লীনা, ও তো অন্তত আপনার দিকে একটু নজর দিতে পারে। লীনার পরীক্ষা, আর বৌমা তো সারাক্ষণ কাজ করে। কি যে বলেন বুবুজান, ঘরের বউ তো কাজ করবেই, আমরা করিনি? শাশুড়ি যান জীবিত থাকতে তাকে কুটুটি কাটতে পর্যন্ত দেই। এসব কথা থাক মমেনার মা, আমার বৌমার মতো মেয়ে হয় না। এত লেখাপড়া জানা মেয়ে, তবু ওর এতটুকু দিমাগ নেই। ওর বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই মমেনার মা, ও যা করছে এই যথেষ্ট। বুবুজান, আমরা কি আর কিছু বুঝি না? শখ করে গ্রাম থেকে বউ দেখতে এলাম, একটু আমোদ আহ্লাদ করবো, কিন্তু বৌমা যদি একটু ভালো করে কথা পর্যন্ত বলতো। ও স্বভাবে একটু চাপা, খুব কম কথা বলে। তুমি হয়তো মনে করেছো ও তোমার সঙ্গে বড় লোকই দিমাগ দেখাচ্ছে, আসলে তা নয়। আমরা গরিব মানুষ, অত বড় লোকের মেয়ে ঘরে আনার কি দরকার ছিল বাপু? সেদিন বেয়ান সাহেবের অমন চটাং চটাং কথা আমার একটু ভালো লাগেনি, যাই বলো। মামি, কাল নাকি আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ মা। আপনার শাড়িটা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। দেখলে তো, হাজার হলো ঘরের মেয়ে, কি সুন্দর মামিকে শাড়িটা ধুইয়ে শুকিয়ে এনে দিলে। শাড়িটা আমি ধুইনি, ভাবি ধুয়েছে। ও তাহলে তুমি যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। এটা আবার নতুন করে প্রশ্ন করা কি হলো? না, বলছিলাম কি, তুমি তো অনেকটা জোর করেই তৃষাকে আনলে তোমার কাছে রাখবে বলে। আচ্ছা দেখো, ওখানে কষ্ট হচ্ছিল, তাছাড়া আমি কি জানতাম নাকি যে আমার যাওয়াটা এত তাড়াতাড়ি হবে? তুমি তো আছো, তুমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নাও। অসম্ভব, কোম্পানি আমাকে একদিনেরও ছুটি দিতে পারবে কিনা সন্দেহ। আর তাছাড়া মেয়েদের এই সময়ে বাবার চাইতে মায়ের প্রয়োজনটাই বেশি। হয়েছে হয়েছে, নিজে ব্যস্ত থাকবে সে কথাটা এত ঘুরিয়ে না বললেও চলবে, সোজাসুজি বললেই হতো। এই যে তুহিন, একটু শোনো তো বাবা। জি? আমার তো এই হঠাৎ যাওয়া ঠিক হয়ে গেল। আমি বলছিলাম কি, ও কটা দিনের জন্য তোমার ছোট বোনকে এনে একটু তৃষার কাছে যদি রাখতে। জি, মানে ওর তো এখন পরীক্ষা চলছে, তার উপর বাবা মা মুনিয়া রয়েছে, সেক্ষেত্রে কাউকে আমার কাছে থাকতে হবে না। মা, তুমি নিশ্চিন্তে জার্মানি থেকে ঘুরে এসো, আমি নিজে নিজে দেখাশোনা করতে পারবো। ভাবি, কি ব্যাপার? দরজা খোলা, একা একা ড্রয়িং রুমে বসে চিৎকার করছিলে কেন? তুমি কি হচ্ছে তোমার? একটা দুঃস্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? কিসের দুঃস্বপ্ন? তুলি, মানুষ অবচেতন মনে যা ভাবে তা কি সত্যি হতে পারে? কখনো কখনো যে হয় না তা ঠিক নয়। আচ্ছা, কি ভাবছিল বলো তো? না, কিছু না। বলবে না, এই তো? সব কথা কি বলা যায়? কিছু কিছু ভাবনা আছে যা কষ্ট দেয়।
কিন্তু কাউকে বলা যায় না, একান্ত নিজস্ব। সরি ভাবি, আমি আসি। কি কিছু মুখে দেবে না? না, তার আছে, পরে আসি। এসো কিন্তু। হ্যাঁ, খোদা হাফেজ। আচ্ছা। ওই তুলি পেছনে এসেছিল কেন? এই তো একটু আগে আমাকে দেখতে এসেছিল। তৃষা, আমাকে 500 টাকা দিতে পারো? তুষারকে পাঠাবে কেন? তো সকাল বেলে না 500 টাকা নিলে আবার কেন? না, তুষারকে দেওয়া হয়নি, সুমিকে দিয়ে দিয়েছি। ওর মা শরীর খুব খারাপ। সুমিকে ধার দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেজন্য তোমার নিজের টাকা থাকতে হবে তো। এই বাড়াবাড়িটা তুমি না করলেও পারতে। আমার কি হয়েছে বলো তো? আমি কেন কাউকে সহ্য করতে পারছি না? আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? চলো না, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, অনেক দূরে। দূরে কোথাও। কি হয়েছে? আরে রিনা, তুই কেমন আছো ভাবি? ইউনিভার্সিটি থেকে ফিরলি বুঝি? হ্যাঁ, আমার প্রশ্ন উত্তর কিন্তু পাইনি। আচ্ছা তুই বল, একা একা ভালো থাকা যায়? কিচ্ছু করার নেই, আমার দিন রাত দুনিয়ার সব বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। হায়াতে যে কি কয়েকদিনের জন্য রিসার্চের কাজ বাদ দিলে কি হয় শুনি? ও তো বাদ দিতে চেয়েছিল, আমি বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, থাক ওসব কথা। এখন বল, বাসার সবাই কেমন আছে? আব্বা আম্মা? সবাই যে তোমাকে কত ভালোবেসে ফেলেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মুনিয়াটি কেমন আছে রে? ইয়ে মানে রিনা, কি হয়েছে? না মানে দুদিন হয় ওর গায়ে গায়ে জ্বর। আচ্ছা আচ্ছা, তোরা কি বলতো? আমার কি হয়েছে বলতো? আমার কি হয়েছে যে পায়ের উপরে পা তুলে বাপের বাড়ি এসে বসে থাকতে হবে? আমি এক্ষুনি যাবো, আমি তোর সঙ্গেই যাবো। ভাবি খালি রাগ করবেন কেন? যে আমি বলতে গেলাম ভাইও রাগ করবে। শোন, কেউ রাগ করবে না, যার রাগ করার কথা উনি জার্মানিতে। আমি এক্ষুনি সব ভাবছি। আচ্ছা আচ্ছা, আমি গুছিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কোথায় আমার সব কাপড় চোপড়? এই যে তুই কদিন হলো? 8 দিন হয়ে গেছে স্যার। দ্যাট মিনস আমাদের হাতে আর একদিন আছে কনক্লুশন ড্র করার জন্য। জি স্যার, আগামীকালে ফাইনাল ডে। পরশুদিন পর্যন্ত র্যাটস গুলোকে বেশ চেয়ারফুল এবং সুস্থ মনে হচ্ছিল। কাল বিকেলে প্রায় সবগুলো সুস্থ ছিল। 1 ঘন্টা পর আবার অবজার্ভ করার টাইম। আপনি দেখবেন স্যার? না না না, আজ আর আমি দেখতে চাই না, একেবারে ফাইনাল ডেতে দেখবো। বাই দ্য ওয়ে, তৃষা কেমন আছে? ওর শারীরিক কোনো কমপ্লেন নেই তো? ভালোই আছে স্যার, তেমন তো কোনো কমপ্লেন করেননি। আই হোপ এভরিথিং উইল বি ওকে। আচ্ছা আমি তাহলে আসি, একাডেমিক কাউন্সিলে একটা মিটিং আছে, মিটিং সেরে আমি আর অফিসে আসবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এনিওয়ে, ওয়েটিং ফর দ্য বিগ ডে। আসি। আমি আসি। এসো। যাবেন না? না, আজকের রাতের মধ্যে 3rd কম্পাউন্ডটা অ্যাচিভ করতে হবে। তাছাড়া 1 ঘন্টা পর পর র্যাটসগুলোকে অবজার্ভ করতে হবে। সুমি, তুমি কাল সকাল 9টার মধ্যে চলে আসবে। I'm very hopeful. আমি আমার আম্মুকে নিয়ে এসো। আমার আম্মুকে নিয়ে এসো। মুনিয়া, শোনো, আমি তোমার আম্মুকে চিঠি লিখে দেবো, তো আম্মু চলে আসবে। মুনিয়া, কি শুনে এরকম? ভাবি তুমি যাও, আমি বসি। না
যাবে না, তুমি যাবে আচ্ছা, না। ঠিক আছে, আমি যাবো না, তুমি একটু ঘুমোবার চেষ্টা করো লক্ষ্মী। একটু চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঘুম পাড়ানি গান গিয়ে শোনাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমাবার চেষ্টা করো লক্ষ্মী সোনা। না, ঘুমায় ঘুমায় আয় ঘুমায় রে, চাঁদের চোখে স্বপ্নায় রে, ঘুমায় ঘুমায় আয় ঘুমায় রে। একটা দিনের জন্য মেয়েটাকে ধরে রাখতে পারোনি? আহারে রেখা, তুমি বুঝতে চাইছো না কেন? মেয়ে বড় হয়েছে, তার বিয়ে দিয়েছো, এখন তো তার জোর করে ধরে রাখা যায় না। কেন? যাবার আগে ওকে যখন এখানে এনে রেখেছিলাম তখন ওর মত ছিল না? আসলে বাবা হিসেবে তুমি একটা ফেলিওর। রেবেকা, ওসব কথা বরং এখন থাক। চলো ওদের ওখান থেকে বরং ঘুরে আসি। না, ওই খিঞ্জি গলিটার কথা মনে হলে আমার গা গিন গিন করে। ওই পরিবারে মেয়েটাকে বিয়ে দেওয়া আমার জন্য ভুল হয়েছিল। মেয়েটাকে যেন জাদু করে নিয়ে গেল। আর ওই তুহিন ছেলেটা, ওকে আমি যত সহজ সরল ভেবেছিলাম, আসলে কিন্তু তা না। সবসময় একটা ফলস ভ্যানিটি নিয়ে থাকে, সেলফিশ, ইনকনসিডারেট। হ্যালো, জি বলছি। কি বললেন? তৃষা হাসপাতালে? ক্রিটিক্যাল? জি, আমরা এক্ষুনি আসছি। এবার হলো তো, আমি যা ভয় পেয়েছিলাম তাই হলো। খালেক, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। নতুন দিগন্তের সন্ধান আমরা পেয়ে গেছি। তৃষাকে খবরটা দিতে হয়। তুমি স্যারকে ফোন করো, আমি আসছি। পুরো কাজের কাজ তোমার জানা রয়েছে। কাজ থেকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। ডাক্তার সাহেব, আমার মেয়ে কেমন আছে? ব্যাপারটা কি জানেন? যে রুটিন চেক আপ করার প্রয়োজন ছিল সেটা করা হয়নি। যদি হতো তাহলে হাই ব্লাড প্রেশার, অ্যানিমিয়া এসব ধরা পড়তো। আর এসব ঠিক সময় ধরা পড়লে রোগীকে কোনো ক্রমেই অ্যাক্লেমশিয়ায় আক্রান্ত হতে হতো না। বুঝতে তো পারছেন রোগীর এর অবস্থা, তার উপর অ্যাক্লেমশিয়া। মা ও বাচ্চা কাউকে বাঁচানো গেল না। আমি সত্যি ঋষাকে আমাদের রিসার্চ টিমে নিয়ে বলে ও বোধহয় অভিমান করে চলে গেল। তুমি আমার মেয়েকে মেরেছো। তোমার গবেষণা
মেয়েটা আমি তোমাকে ক্ষমা করবো না, না কোনোদিন না। ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো, আমি সহ্য করতে পারছি না। তোমার কাছে মাত্র 1টি বছর চেয়েছি, এর মধ্যে আমার বিজ্ঞানী পিয়ারি করি না হয় একাই গবেষণার কাজটি চালিয়ে যাক। আমি কি ভাবছি জানো, আমাদের সোনামণিটা আসবার আগে তুমি এমন একটা কিছু আবিষ্কার করে ফেলবে যার জন্য দেশে বিদেশে তোমার নাম হবে। সবাই বলবে সোনামণি তোমার জন্য ভাগ্য বয়ে এনেছে। মামা, ও মামা, মামি আর ভাইয়াকে হাসপাতাল থেকে এখনো আনলি না। কোটি কোটি রোগাক্রান্ত মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়ে যে কাজটি তুমি শুরু করেছিলে সেটি যে মাঝপথে থেমে রয়েছে। তোমার উপর অধিকার আছে বলেই বলছি, ফিরে এসো তোমার আপন ভুবনে, যেখানে বাকি পড়ে আছে অনেক কাজ, আর তার মাঝে লুকিয়ে আছে একটি স্বপ্ন, যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছিল তৃষা। তোমারই স্যার।